নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমরা মেন যে টপিকস নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে আজকে যে মার্কেট পড়লো সেই পড়াটা কি কারেকশন না মনে হচ্ছে ক্র্যাশ হতে চলেছে। আমরা যা ডাটা নিয়ে আলোচনা করব সেগুলো যদি আপনারা ঠিকঠাক করে দেখেন বা মনোযোগ দিয়ে শুনেন তাহলে ফাইনালি আমরা একটা ডিসিশন নিতে পারবো এটা ক্র্যাশ হচ্ছে না কারেকশন হচ্ছে। সেই সমস্ত জিনিস নিয়ে আমি আজকে আলোচনা করব, সেগুলি আপনারা দেখুন। যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ডাটা আমাদের কাছে এসেছে। সেই ডাটাটা প্রোভাইড করছে দ্য টাইমস অফ ইন্ডিয়া, রিউটার্স, ইকোনমিক টাইমস, এই সমস্ত নিউজগুলি এই ডাটাগুলি প্রোভাইড করেছে। সেই ডাটাগুলি কি কি? ফার্স্ট 1 নম্বর হচ্ছে আনএমপ্লয়মেন্ট ডাটা, অর্থাৎ বেকারত্বের যে হার, সেই ডাটাটা কীরকম এসেছে আমাদের সেটা একটু আমাদের জানা দরকার। আমরা এটা দেখে নিচ্ছি যে ভারতের বেকারত্ব হার নভেম্বর 2025-এ 4.7% নেমে এসেছে। অর্থাৎ তাহলে অক্টোবরে কীরকম ছিল? অক্টোবরে যে ডাটাটা ছিল সেটা ছিল 5.2%, সেই তুলনায় এখন হয়েছে 4.7%, অর্থাৎ কয়েক মাসের মধ্যে যেটা সব থেকে কম। এর মানে কি দাঁড়ালো? যে আনএমপ্লয়মেন্ট ডাটা এটা কমে গেল। এটা একটা পজিটিভ নিউজ, বেকারত্বের হার কমে গেল। অর্থাৎ যেটা লেবার ফোর্স পার্টিসিপেশন রেট সেটা কম হওয়ার জন্য আমাদের কি বোঝাচ্ছে? যে বেশি মানুষ কাজ পেয়েছে বা কাজের চেষ্টা করছে। তো এটা হচ্ছে আমাদের আনএমপ্লয়মেন্ট ডাটা আমরা দেখতে পেলাম। এরপর যে ডাটাটা আমরা দেখব সেটা হচ্ছে যে ট্রেড ব্যালেন্স। অর্থাৎ ট্রেড ব্যালেন্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ইম্পোর্ট আর এক্সপোর্ট এই দুটি ট্রেড হয় আমাদের দেশে। অর্থাৎ আমরা যখন এক্সপোর্ট করছি সেটা একটা ডাটা, আর আমরা একটা ইম্পোর্ট করছি সেটা একটা ডাটা। যদি এক্সপোর্টের ভ্যালু অনেক বেশি হয় বা ইম্পোর্ট যদি অনেকটা কমে যায় তাহলে আমাদের এই ডাটাটা একটা ভালো পজিটিভ শো করে। এক্সপোর্ট বাড়ছে, ইম্পোর্ট কমছে, তাহলে এই যে ট্রেড ডিফিসিট এই ডাটাটা 2025-এ কমে 24.53 বিলিয়ন হয়েছে, যা সামনের থেকে কিছু মাসের থেকে কম। তাহলে আগে কত ছিল? অক্টোবর এটা ছিল দেখা যাচ্ছে 41.6 বিলিয়ন, সেখান থেকে অনেকটা কমে হলো 24.53 বিলিয়ন। এটা একটা ঘাটতি, ডেফিসিট। তাহলে ডেফিসিট কমলো, তো ডেফিসিট কমা মানে আমাদের দেশে সেটা একটা অগ্রগতি। অর্থাৎ রপ্তানি ও আমদানি দুটোই নিয়ন্ত্রিত হচ্ছে। আমদানি কমছে, রপ্তানি বাড়ছে। এটা অর্থনীতির জন্য বেশ ভালো, বিকজ ট্রেডটা ঘাটতি হচ্ছে। বিদেশি বিনিয়োগ ও বাজার সেন্টিমেন্ট ভালো হবে এর ফলে, এবং রুপির চাপ কমে যাবে। কিন্তু বিদেশি বিনিয়োগ ও বাজার সেন্টিমেন্ট ভালো হবে, এই ডাটাগুলো পজিটিভ যত আসবে। এছাড়া আরও একটি আমরা রিপোর্ট দেখতে পাচ্ছি যেটা এসেছে, সেটা হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ পাইকারি দাম। এই যে হোলসেল প্রাইস ইন্ডেক্স, এই যে ডাটাটা এসেছে, এই হোলসেল প্রাইস ইন্ডেক্স 3 নম্বর ডাটা, যেটাকে আমরা শর্টে ডব্লিউপিআই বলি, সেই ডব্লিউপিআই ইনফ্লেশন নভেম্বর 2025-এ -0.32%, এটা মাইনাসে। তার আগে ছিল -1.21%, তাহলে তার থেকে অনেকটা বেড়েছে এই ডাটাটা। অর্থাৎ আমাদের হোলসেল প্রাইস ইন্ডেক্স এটা বাড়লো, যার ফলে এর মানেটা বোঝায় যে ডিফ্লেশন ধীর হয়ে আসছে। এটা একটা আমাদের কাছে পজিটিভ ডাটা। তাহলে এগুলো দেখে আমরা বুঝতে পারছি যে আগামী দিনে আমাদের মার্কেট আজকে হয়তো নেগেটিভ আছে, কিন্তু আগামী দিনে মার্কেট ভালো হবে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে অর্থনীতির স্বাস্থ্য ভালো, বিদেশি বাণিজ্য ভালো এবং দাম স্থিতিশীল হওয়ার ইঙ্গিত।
এই তিনটি ডাটায় আমাদের কাছে বেশ ভালো পজিশন দেখিয়েছে প্রত্যেকটি। এবার আমরা চলে আসব আজকে মার্কেট পড়লো কেন সেটার একটা ব্যাপার আমরা দেখে নেব। আজকে মার্কেট পড়ার প্রধান কারণগুলো হলো গ্লোবাল মার্কেটে একটা প্রেসার ছিল ইউএস ও এশিয়ান মার্কেটে। ইউএস বন্ড ইল্ড বেশি ছিল এবং ইকুইটি থেকে টাকা বেরিয়ে ডেপ্টের দিকে যাচ্ছে। এর প্রভাব সরাসরি ভারতীয় বাজারে পড়ছে, যার ফলে এটা কি হচ্ছে, ইন্ডিয়ান মার্কেট আজকে একটু উইক হয়েছে, যার ফলে মার্কেট একটা পড়ার প্রবণতা দেখা গিয়েছে। আর এটা তো আমরা জানি দীর্ঘদিন ধরে চলছে যে একটা সেলিং প্রেসার আছে এফআইআই, অর্থাৎ এফআইআই এখনও কন্টিনিউ সেলিং করে যাচ্ছে, যার ফলে ডলারটা শক্তিশালী হচ্ছে, ইউএস ইল্ড বাড়ছে এবং মার্কেট থেকে সাময়িকভাবে টাকা বেরিয়ে যাচ্ছে, এফআইআইরা যেটা এখান থেকে উইথড্র করছে, অর্থাৎ ইন্ডিয়ান মার্কেটে সেই জন্য একটা সেলিং প্রেসার আসছে। তার জন্য মার্কেট একটা পড়ার একটা বিশেষ কারণ। এরপরে দেখা যাচ্ছে যে রিসেন্টলি যে প্রফিট বুকিং হচ্ছে, সেই প্রফিট বুকিং একটা কারণ। গত কিছুদিনে নিফটি একটা ভালো রেজাল্ট দেখিয়েছে, লাস্ট 3 দিনে দেখবেন নিফটি একটু ভালো র্যালি দিয়েছিল। তো যারা বড় প্লেয়ার, যারা প্রচুর ইনভেস্ট করে, তারা একটা সেখানে প্রফিট বুক করছে, প্রফিট বুক করার সাথে সাথেই মার্কেট পড়বে। এটা নেগেটিভ নয়, বরং হেলদি কারেকশন হতে পারে। আমরা যেটা ভাবছি মার্কেট নেগেটিভ দেখে আমরা সবাই ভয় পাচ্ছি, কিন্তু তা নয়, এটা একটা কারেকশন হতে পারে, কিন্তু ক্র্যাশ নয়। টেকনিক্যাল রেজিস্ট্যান্স জোন কি হচ্ছে, নিফটি ব্যাঙ্ক নিফটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেলের কাছে ছিল, যার ফলে নতুন বায়ার কম এসেছে এবং সেলিং প্রেসারটা বেড়ে গেছে। অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেল উপরে হয়, রেজিস্ট্যান্সে গিয়ে কি হয়, সেলাররা সেলিং প্রেসার দিয়ে মার্কেটটাকে নিচে নিয়ে আসে, সেই জন্য সেই রেজিস্ট্যান্স জোনে রিজেকশন হয়েছে। এবং আরও কারণ দেখা যাচ্ছে যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে একটা সেলিং প্রেসার এসেছে। দেখবেন আজকে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ অনেকটা পড়েছে। তো যেখানে একটা সেলিং প্রেসার এসে গেছে মিড ক্যাপে এবং স্মল ক্যাপে, সেটাও একটা বাজারে একটা বেশ প্রভাব ফেলেছে সেলিংয়ের উপর। এই সমস্ত কারণগুলির জন্য মার্কেট আজকে পড়েছে। মার্কেট আজকে পড়লেও আমরা এটা বলতে পারি না যে প্রত্যেক দিন মার্কেট পড়বে। ইন্ডিয়ান মার্কেট সেই তুলনায় ভালো আছে। আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং রেডি থাকতে হবে, তাহলে আগামী দিনে নিশ্চয়ই আমরা ভালো ফল পাবো। দেখবেন একটা জিনিস আজ দেখা গেছে, মার্কেট হয়তো পড়েছে, অনেক শেয়ার যে লেভেলে পড়ে গেছিলো সেগুলো আস্তে আস্তে আর পড়ার লেভেলটা কমে গেছে, আস্তে আস্তে কিন্তু ওঠার চেষ্টা করছে। এটা একটা কিন্তু পজিটিভ পয়েন্ট। এছাড়া আমরা আজকে আপনারা যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি নিয়ে আলোচনা করব। তার সাথে আপনাদের বলে রাখি, নেক্সট যে ব্যাচ শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি, সেটা যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। 15 ফেব্রুয়ারি সেখানে 3টি ব্যাচ শুরু হবে। একটি স্টক মার্কেটের একটি অফলাইন ব্যাচ, আরেকটি রাত্রিবেলা শুরু হবে অনলাইন ব্যাচ, আর 2টোর থেকে শুরু হবে একটি ক্রিপ্টো কারেন্সির আরেকটি কোর্স, সেটাও অফলাইন ব্যাচ। ক্রিপ্টো কারেন্সি জানেন 24 ঘন্টা এখন চলে, যেখানে লিকুইডিটি প্রচুর পরিমাণে হয়, এগুলি ইন্টারন্যাশনাল মার্কেট। আর আমাদের স্টক মার্কেটের যে ক্লাসটা শুরু হবে সেটা হচ্ছে 10টা থেকে শুরু হবে সানডে 15 ফেব্রুয়ারি। সেখানে ইন্টারডে, ফিউচার অপশান এবং সুইং ট্রেডের স্টক সিলেকশন কীভাবে হয়, ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস সেগুলি দেখা হয়, এবং তার সাথে সাথে প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন সমস্ত কিছু অ্যানালিসিস করানো হয়। এবং এই ফর্মুলাগুলিকে লাইভ মার্কেট দেখানো হয়, লাইভ মার্কেটে দেখিয়ে কিভাবে সেই ফর্মুলা স্টক সিলেকশন থেকে আমরা একটা ইন্ট্রাডেতে, একটা সেম ডেতে একটা অ্যাচিভমেন্ট পেতে পারি, সেই সমস্ত জিনিস আমরা সেখানে আলোচনা করি, দেখাই, এবং লাইভ মার্কেটে সেগুলি সমস্ত কিছু হয়। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা যারা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন, বিকাশ নস্কর জানতে চেয়েছেন ABLBL শেয়ারটা ফিউচার দয়া করে একটু বলবেন। এই আদিত্য বিড়লা লাইফস্টাইল অ্যান্ড ব্র্যান্ডস, এই যে কোম্পানিটা এখন দেখা যাচ্ছে, এটা ডেপটা প্রচুর হাই আছে, এটা একটা বড় মস্ত বড় নেগেটিভ পয়েন্ট। 2.67-এর মতো ডেপট আছে। কোম্পানি প্রফিটে আছে, FIDI ঠিক আছে, FI সামান্য পরিমাণ সেল করেছে।
পার্থ দাস জানতে চেয়েছেন এক্সারো টাইলস, এটা লং টার্মে ধরে রাখবো? এটা লং টার্মে ধরে রাখুন, আর কোয়ার্টার টু কোয়ার্টার অর্থাৎ প্রত্যেক কোয়ার্টারে যে পরপর রেজাল্ট বেরোবে, কোয়ার্টার টু কোয়ার্টার রেজাল্টটা কিন্তু ফলো করবেন। যদি কন্টিনিউ 3-4 কোয়ার্টারের রেজাল্ট খারাপ হয় তখন কিন্তু একটু চিন্তা করবেন। সাদিক আহমেদ জানতে চেয়েছেন HFCL 66 করে কেনা আছে, এটা আমি 1 মান্থ হোল্ড করলে ভালো হবে? এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, HFCL ভালো শেয়ার। রিপন পোদ্দার জানতে চেয়েছেন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক 70 করে কিনা আছে, এখন এটা ধরে রাখুন, ব্যাংক সেক্টর আগামী দিনে তেজি হবে। প্রদীপ মুখার্জি জানতে চেয়েছেন এনি মিউচুয়াল ফান্ড ইজ অ্যাভেলেবল ফর ডিপ ভ্যালু ফান্ড, এখন অবধি সেরকম কিছু পাওয়া যায়নি। ডিপ ভ্যালু মিউচুয়াল ফান্ড বা ডিপ ভ্যালু ফান্ড হলে নিশ্চয়ই জানাবো। ভাস্কর মান্না জানতে চেয়েছেন জোডিয়া ক্লোদিং কোম্পানি এর FIRDI হোল্ডিং নেই, শূন্য, ইনস্টিটিউশন ভ্যালু দেখা যাচ্ছে না, অথচ এটাকে কিভাবে ডিপ ভ্যালু দেখানো হচ্ছে? অ্যাকচুয়ালি দেখুন, এখানে প্রমোটার 71% স্টেক নিয়ে রেখেছে, কোনো শেয়ার সেল করছে না, এবং পাবলিকের মধ্যে কিছু ইনভেস্টার আছে যারা প্রচুর পরিমাণে শেয়ার ধরে রেখেছে, কয়েকশো কোটি বলতে পারেন, তো তারাও কিন্তু এখান থেকে সেল করছে না। হোয়ারাজ স্টকটার কিন্তু প্রফিট প্রচুর নিচে এসে, স্টকটা প্রচুর পড়ে গেছে, ভ্যালু প্রচুর নিচে এসে গেছে, অতএব নিচে আসা সত্ত্বেও প্রমোটার এবং ইনভেস্টার এটাকে সেল করছে না। তাহলে এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যেহেতু তারা লং টার্মের জন্য শেয়ারটা কন্টিনিউ ধরে রাখছে, এটা একটা হাই রিস্ক হাই রিওয়ার্ড বেট হতে পারে। যারা হাই রিস্ক হাই রিওয়ার্ড বেট নিতে রাজি আছেন তাদের জন্য স্টকটা ঠিক আছে, সেটা আমি আগের দিনও বলে দিয়েছি। খুশি রক্ষী জানতে চান জুপিটার ওয়াগন, এটা কি হতে পারে? জুপিটার ওয়াগন, এটা আপনি একটা সাপোর্ট লেভেল রাখতে পারেন 257 জুপিটার ওয়াগন। ভোলানাথ গড়াই জানতে চান প্রিমিয়ার এনার্জি এত ভালো রেজাল্ট করতে পড়ছে কেন? এটা সাপোর্ট লেভেল একটু খেয়াল রাখবেন 828। অর্ঘ্য সরকার জানতে চেয়েছেন কেন্স টেকনোলজির সাপোর্ট রেজিস্ট্যান্স কত? সাপোর্ট 3900 কাছে 3850 থেকে 3900 একটা সাপোর্ট রাখতে পারেন, আর রেজিস্ট্যান্স হবে 4825 কাছে একটা রেজিস্ট্যান্স রাখবেন। সঞ্চারী চক্রবর্তী জানতে চেয়েছেন লিস্টেড NSE আনলিস্টেড শেয়ার কবে লিস্টিং হবে? এখনও পর্যন্ত সেরকম কোনো নিউজ আসেনি, আসলে নিশ্চয়ই জানিয়ে দেবো আপনাকে। দেবাকর মাইতি জানতে চেয়েছেন শ্রী অধিকারী স্টকের সাপোর্ট কত হবে? 1500 কাছাকাছি, 1480 থেকে 1500 একটা সাপোর্ট লেভেল হবে। কুন্তল গায়ন জানতে চেয়েছেন ডুকন ইনফ্রা লজিস্টিক বাইং 9.5 টাকা, এখন চলছে 3 টাকা। দেখুন, অ্যাকচুয়ালি এই স্টকটা তো একদম পেনি স্টক, এটা নিয়ে এর খুব একটা পজিশন কিছু পাবো না, সেখানে এটা নিয়ে খুব একটা ডিসকাশন করা যাবে না। দীপক শর্মা GMM ফ্রডলার কয়েক বছর ধরে পড়লো কেন? এই স্টকটা 1200 করে কিনেছি, 1000 টাকা নামে 1400 টাকা যায়, এরকম একটা কমেন্ট দিয়েছেন। তো এটার আপনি সাপোর্ট লেভেল রাখতে পারেন 990। অনুকূল রায় জানতে চেয়েছেন কৃতিকা অটোর ভবিষ্যৎ কি হতে পারে? এটা লং টার্মের জন্য ভালো হবে। লুসি ভান্ডারি জানতে চেয়েছেন JP পাওয়ার সাপোর্ট লেভেল, এটা 14 টাকা 90, 15 টাকা এরকম একটা জায়গায় সাপোর্ট থাকবে। প্রবীর খান জানতে চেয়েছেন জি এন্টারটেনমেন্ট এত পড়ে যাচ্ছে কেন, একটু যদি বলেন, এবং সাপোর্ট রেজিস্ট্যান্স 103 টাকার কাছাকাছি একটা রেজিস্ট্যান্স থাকবে, সাপোর্ট থাকবে একটা 89, 90 এরকম জায়গায়। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিতে থাকেন, আপনারা কমেন্ট দেবেন, সেগুলো আমি আবার আপনাদের বলে দেবো। আপনারা খুব ভালো ভালো কমেন্ট দেওয়ার চেষ্টা করুন, যেমন আজকেও একটি ভালো কমেন্ট ছিল, সেটা বলে দিলাম। আগের দিনও একটি খুব সুন্দর কমেন্ট পেয়েছিলাম, সেটাও খুব ভালো লেগেছিল। আপনারা ভ্যালুয়েবল কমেন্ট দিলে আমাদেরও খুব ভালো লাগবে। যারা ক্লাস করতে চান অফলাইন ব্যাচে, যেটা 15 ফেব্রুয়ারি স্টার্ট হবে, যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এবং সেখানে একটা অনলাইন ব্যাচও শুরু হচ্ছে সেই দিন, তার সাথে সাথে একটা ক্রিপ্টো কারেন্সির ব্যাচও এবং ফরেক্সের ব্যাচ শুরু হচ্ছে।
Thank you very much for watching my video.